স্বৈরাচার গেল, গণতন্ত্র আসলো, আবার গণতন্ত্র প্র্যাকটিস হওয়া শুরু হলো হতে হতে এটার নাম হলো আবার স্বৈরতন্ত্র। এখন তো বাংলাদেশে চলছে মোবক্রেসি। রাষ্ট্র ভাঙাচোরা হয়ে গিয়েছে, কোথাও ঠিকঠাক মতো কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। এখন এগুলাকে সংস্কার করতে হবে। সংস্কার করবেন, সিস্টেম যদি ভুল হয় ভালো মানুষও খারাপ হতে বাধ্য হবে। ওই সরকার দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। সরকারের পতন হওয়ার পরে নতুন একটা সরকার এখন ক্ষমতা আসেন। এই সরকারের নাম দেওয়া হচ্ছে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। তো সময়টাও আমি বলি ইন্টারিম টাইম। এদিকে বিরোধী দলে যারা এতদিন ছিলেন, রাজনৈতিক দলগুলি, ধর্মীয় দল, সেকুলার দল, যেমন জামাত ইসলামী, বিএনপি, শাসনতন্ত্র মিলে এই সমস্ত দলগুলি যারা আছেন, তারা ইন্টারিম গভর্নমেন্টকে চাপ দিচ্ছেন নির্বাচনের রূপরেখা, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার জন্য। তো এখন এই সরকার বলছেন যে তারা রাষ্ট্রকে সংস্কার করবেন। রাষ্ট্রকে যথেষ্ট সংস্কার করতে হবে। রাষ্ট্র ভাঙাচোরা হয়ে গিয়েছে। তাদের ভাষায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোথাও ঠিকঠাক মতো কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। এখন এগুলাকে সংস্কার করতে হবে। তো সংস্কার করার জন্য যে কয়দিন সময় লাগে তারা সেই কয়দিন পাওয়ার এক্সারসাইজ করবেন। এখন সংস্কারের প্রস্তাব হচ্ছে বিভিন্ন দিক থেকে। কেউ কেউ বলছেন সংবিধান পরিবর্তন করতে হবে, কেউ বলছেন সংবিধানকে পুনরায় লিখতে হবে, আগের সংবিধান দিয়ে হবে না। এই সংবিধানের কতগুলি ভুল ত্রুটির মধ্যে একটা আছে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা। যত ইচ্ছা বাংলাদেশে যতবার ইচ্ছা একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারে। এটাকে কন্ট্রোল করে 2 মেয়াদে আনার প্রস্তাব দিচ্ছেন। অর্থাৎ এইভাবে বহু ধরনের প্রস্তাবনা দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন এতভাবেই সংবিধানের অসঙ্গতি, এই সংবিধানে রাখা যাবে না, এটাকে পুনরায় আবার লিখতে হবে। লেখার জন্য বিভিন্ন বুদ্ধিজীবী, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ব্যারিস্টার আমেরিকা থাকেন, ইংল্যান্ডে থাকেন, বাংলাদেশে আছেন, বিভিন্ন মাথা, বিভিন্ন জ্ঞানীরা এটা নিয়ে বসেছেন সংবিধানটাকে দেখার জন্য। এখন সংস্কার করবেন। আমরা বলেছি সিস্টেম যদি ভুল হয় ভালো মানুষও খারাপ হতে বাধ্য হবে। রাস্তা যদি বাঁকা হয়, আঁকা বাঁকা হয়, একটা ভালো নিয়তে একজন গাড়ি চালাবে যে আমি সোজা গাড়ি চালাবো, ইচ্ছা করলে তিনি পারবেন না, রাস্তায় তাকে বাঁকা করতে বাধ্য হবে। আপনার এই পর্যন্ত আমরা 1971 সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলি সরকার দেখেছি, এরশাদের সরকার আমরা স্বৈর শাসক হিসাবে আখ্যায়িত করে তাকে তুমুল আন্দোলন করে বহু মানুষের জীবনের বিনিময়ে তাকে আমরা বিতাড়িত করেছি। তারও আগে অনেকগুলি সরকার গেলেন। শেখ মুজিবুর রহমান সরকার, ওই সরকার বাকশালী সরকার হিসেবে ট্রিট করে সেখানে বিদায় হয়েছে। এভাবে হতে হতে কিন্তু সত্তার সরকার, এরপরে অনেক সরকার গেছে। যাই হোক, তারপরে আমরা বললাম গণতন্ত্র কায়েম করলাম, সংবিধানের প্রায় 14-15টা সংশোধনী হয়ে গেল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, দুর্বৃত্তায়ন, এটা বেড়েছে না কমেছে? স্বৈরাচার গেল, গণতন্ত্র আসলো, আবার গণতন্ত্র প্র্যাকটিস হওয়া শুরু হলো হতে হতে এটার নাম হলো আবার স্বৈরতন্ত্র। এখন তো বাংলাদেশে চলছে মোবক্রেসি। আমি তো যেটার নাম দিব, আগে হলো প্রথমে হলো ডেমোক্রেসি, ডেমোক্রেসির পরে হলো অটোক্রেসি, অটোক্রেসির পরে হলো মোবক্রেসি। ডেমোক্রেসি কায়েম করলেন, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। এই গণতন্ত্র একজনকে এমন একটা পাওয়ার দিল, তিনি পাওয়ার এক্সারসাইজ করতে করতে তিনি হয়ে গেলেন স্বৈর শাসক, অটোক্রেট। উনাকে আবার লক্ষ হাজারো মানুষের জীবনের বিনিময়ে তাকে তাড়িয়ে বিতাড়িত করে এবার শুরু হলো মোবক্রেসি। মব মানে হলো উত্তেজিত পাগল পাড়া জনতা। আমি মোবক্রেসির কথাটা একটু পরে আসতেছি, আমি ওখানে এই বিষয়টা শেষ করতে চাই। তো কি হলো, আমার কথা হচ্ছে হলোটা কি? অর্থ পাচার বেড়েছে না কমেছে? দুর্নীতি অফিস আদালতে বেড়েছে না কমেছে? বেড়েছে। সামাজিক অপরাধ বেড়েছে না কমেছে? বেড়েছে। সুদ, ঘুষ, রাহাজানি, মানুষের জীবনযাত্রার মান কঠিন থেকে কঠিনতর হয়েছে নাকি হয় নাই? হয়েছে। মানুষের মাথার উপরে ট্যাক্সের বোঝা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মানুষের জীবনের ট্যাক্স বেড়েছে, মানুষের অর্থ পাচার বেড়েছে, মানুষ ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে আরো ঋণী হয়েছে। বর্তমানে বাংলাদেশে আমি গতকালকে পত্রিকা পড়লাম $103 বিলিয়ন ঋণ। 100 বিলিয়ন, আমি 2 মাস আগে এই হল রুমে বলেছিলাম 100 বিলিয়ন ঋণ, এখন বর্তমানে 3 বিলিয়ন বাড়ছে।